ইভা, মাহি, মেঘ, নাবিলা, আতিফা সবাই ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় একটা মেয়ে মাহিনকে ডাক দিল, মাহিন ভাইয়া। সবাই পিছনে ফিরে দেখল মেয়েটা কালো আর বেগুনি কালারের একটা তাঁতের ড্রেস পরা। লম্বা চুলগুলো বেনি করে সামনে এনে রেখেছে। কপালে ছোট একটা কালো টিপ। বাড়তি কোনো সাজ নেই। এইটুকুতেই মেয়েটাকে এত বেশি সুন্দর লাগছে যে সবাই ওর দিকে তাকায় আছে অবাক হয়ে। মেয়েটাকে দেখতে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগছে, ফিসফিস করে বলল নাবিলা। তুই চুপ করবি লেবু, ধমক দিয়ে বলল আতু। আরে শ্রুতি তুমি এখানে, এসো না বসো। মাহি। মেঘ ওর পাশে জায়গা করে দিয়ে বলল, এইখানে বসো। মাহি পরিচয় করিয়ে দিল, ও হচ্ছে শ্রুতি, আমাদের পাশের বাসায় থাকতো ওরা। অনেকদিন হলো ওরা বাসা চেঞ্জ করে ফেলছে। তোদেরকে ওর কথা বলা হয়নি কিন্তু ও তোদেরকে চিনে। তোদের কথা বলতাম ওকে সব সময়। আর শ্রুতি তুমি তো চিনছি ওদেরকে। হ্যাঁ ভাইয়া, আমি চিনতে পারছি। আপনি ওদের কথা বলতেন সব সময়। শ্রুতি, তুমি দেখতে খুব মিষ্টি গো আতু। হ্যাঁ যা বলেছিস। আমি যদি ছেলে হতাম তোমার প্রেমে পড়ে যেতাম। মেঘ। শ্রুতি একটু হাসল। ইভা এতক্ষণ কোনো কথা বলেনি। মেয়েটা খুবই সুন্দরী। শুধু সুন্দরী বললেও ভুল হবে। মারাত্মক সুন্দরী। কারো ওর দিকে নজর গেলে দ্বিতীয়বার তাকাতে বাধ্য। কিন্তু মেয়েটার চোখে মুখে একটা বিষাদের ছায়া, যেটা ওর সৌন্দর্যের সাথে একদমই বেমানান। সবাই আড্ডা দিচ্ছে কিন্তু মেয়েটা সহজ হতে পারছে না। তোমার কি আনিজি লাগছে শ্রুতি? আতু। না, একটু হাসার চেষ্টা করল। কিন্তু সবাই বুঝতে পারল হাসিটা দেখানো হাসি। মেয়েটা বড্ড চাপা, এই অল্প সময়েই ওরা সবাই বুঝতে পারল। একটু চুপ থেকে শ্রুতি বলে উঠল, মাহিন ভাইয়া সামনের শুক্রবার আমার বিয়ে। তুমি তো জানোই আমরা ওই এলাকায় যাই না। তাই তোমার ভার্সিটি এলাম। তোমার ফোন নাম্বারটাও হারিয়ে ফেলেছিলাম। আসতে হবে কিন্তু, বলেই বিয়ের কার্ডটা এগিয়ে দিল। আরে এটা তো খুশির খবর। আর ও আগে বলবা না? কনগ্রাচুলেশন। আমি অবশ্যই আসব। মাহি। ইভা উঠে গিয়ে শ্রুতির পাশে বসল। আমি প্রথম থেকেই দেখছি তোমার মনটা খুব খারাপ। কেমন যেন বিষাদ মাখা। তোমাকে কি জোর করে বিয়ে দিচ্ছে? তোমার এখন বিয়ে না করার ইচ্ছা হলে আমাদেরকে বলতে পারো। আমি কথা দিচ্ছি তোমার অমতে এই বিয়েটা হতে দিব না। তুমি বিশ্বাস করে বড় বোন মনে করে আমাকে বলতে পারো। ইভা। না আপু, আমার সম্মতিতেই বিয়েটা হচ্ছে। শ্রুতি। তাহলে মনটা এত খারাপ কেন রে আপনি? ইভা। শ্রুতি চমকে তাকালো ইভার দিকে। কত মায়া নিয়ে কথাটা ওকে বলল ইভা। অনেক দিন পর কেউ ওকে এতটা মায়া নিয়ে কথা বলল। শ্রুতির চোখে পানি চলে এলো। ও মাথা নিচু করে চোখের পানিটা আটকাল। সেটাই তো, বিয়ের কনে থাকে লাজুক লাজুক। তুমি এত স্যাড কেন গো লেবু? শ্রুতি মাথা নিচু করে রইল। ইভা বুঝতে পারল মেয়েটা কোনো একটা কষ্ট নিজের মাঝে চেপে রেখেছে। ও পরম মমতায় শ্রুতিকে দুহাতে জড়িয়ে ধরে বলল, এই মিষ্টি মেয়ে একটু হাসো তো। তুমি জানো তুমি কত সুন্দর মাশাল্লাহ। গোমরা মুখে একটুও মানায় না। একটু ভালোবাসা পেয়ে শ্রুতি আর নিজেকে ধরে রাখতে পারল না। ইভাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ওরা সবাই অবাক হয়ে গেল, শুধু মাহি আর ইভা ছাড়া। ইভা ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। মনে মনে বলল, মেয়েটা একটু কাঁদুক। কাঁদলে নিজেকে হালকা মনে হবে। ঘটনার আকস্মিকতায় সবাই চুপ হয়ে রইল। সবাই বুঝতে পারল কোনো একটা চাপা কষ্ট মেয়েটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিছুক্ষণ পর শ্রুতি চোখ মুছে সোজা হয়ে বসল। মাহিকে বলল, ভাইয়া তুমি ঠিকই বলতে। তোমার ফ্রেন্ডগুলো খুব ভালো।
শ্রুতির চোখে জল মুখে হাসি। কি যে অপরূপ লাগছে মেয়েটাকে। আতু তো বলেই ফেলল, ওগো মায়াবতী, কোনো মায়ার রাজ্যের রানী গো তুমি। যত দেখি শুধু মাই লাগে। মেঘ গেয়ে উঠল, বলো কোথায় তোমার দেশ, তোমার নাইকো মায়ার শেষ। ও মায়াবতী রে রে। ওর গান শুনে সবাই হেসে দিল। শ্রুতিও অনেকটাই সহজ হয়ে গিয়েছে ততক্ষণে। শ্রুতি ওদেরকে যত দেখছে তত অবাক হচ্ছে। কত ভালো ওরা। ইভা যখন ওকে বুকে জড়িয়ে নিল মনে হচ্ছিল যেন কত আপন। শ্রুতির মনেই হচ্ছে না যে আজই প্রথম ওদের সাথে দেখা হয়েছে। সত্যি মাহি ভাইয়া ঠিকই বলতো, ওরা অনেক ভালো। ওদের সাথে থাকলে মন খারাপ করে থাকাই যায় না। শ্রুতি মাহি থেকে ফোন নাম্বার চেয়ে নিল। তারপর সবার থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়াল। শ্রুতি চলে যাওয়ার সময় মাহি ডেকে উঠল। শ্রুতি পিছনে ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মাহির দিকে। মাহি একটু হাসার চেষ্টা করে বলল, দ্বিতীয় সুযোগ সবার জীবনে আসে না। তুমি পেয়ে নষ্ট করো না। সবকিছু ভুলে গিয়ে নতুন করে আবার সবকিছু শুরু কর। শ্রুতি মাথা নেড়ে চলে গেল। ওরা সবাই শ্রুতির যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার বলতো? ও এত আপসেট কেন? আর তুই কি সুযোগের কথা বললি? ইভা, হ্যাঁ রে, কি ভুলে আবার নতুন করে শুরু করতে বললি? আতু। মাহি একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, শ্রুতি বাবা মায়ের একমাত্র মেয়ে। ওর ছোট একটা ভাই আছে। অনেক চঞ্চল আর হাসি খুশি ছিল। আমি ওকে নিজের ছোট বোনের মতোই দেখতাম। আম্মুও খুব আদর করত। সারাক্ষণ মুখে কথার খই ফুটত। এসএসসি পরীক্ষার পরে একদিন ওর বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। বাসায় আসতে আসতে সন্ধে হয়ে যায়। অনেক সুন্দর থাকার কারণে প্রায় ছেলেরা ওকে খুব বিরক্ত করত। সেদিন রাস্তায় ওকে একা পেয়ে এলাকার কিছু বখাটে ছেলেরা ওকে তুলে নিয়ে যায়। এরপর দিন রাতে ওকে বাসার সামনে ফেলে দিয়ে যায়। আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাই। অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু ভাগ্য সহায় ছিল তাই সেইবার বেঁচে যায়। কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে খুব কয়েকবার সুইসাইড করার চেষ্টা করে। পাড়ার লোকেরা খুব নোংরা কথা বলতো ওর পরিবারকে। কারো সামনে বের হতো না। ঘর বন্দি হয়ে গিয়েছিল। পরে ওর বাবা থানায় কমপ্লেন করে। ওরা নিম্ন মধ্যবিত্ত ছিল। এত টাকা ছিল না মামলা চালানোর মতো। একটা সময় টাকার অভাবে মামলা তুলে নিতে গেলে ওই খানের দুইজন পুলিশ আঙ্কেলকে পাশে থেকে হেল্প করবে বলে আশ্বাস দেয়। পরে ওনারা দুইজন পুলিশ নিজেরা টাকা দিয়ে মামলাটা কন্টিনিউ করেছিল। শেষ পর্যন্ত ওদের বিচার হয়েছিল। তারপর শ্রুতিরা অন্য জায়গায় চলে যায়। তখন থেকেই মেয়েটা বদলে গেছে অনেক। ওরা সবাই যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এত অল্প বয়সে মেয়েটা এত কঠিন সময় পার করেছে। কত কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছে। এজন্যই কাঁদছিল মেয়েটা। লেবু। ওরা সবাই চুপ হয়ে বসে রইল। সবার মাঝেই পিনপতন নীরবতা। সবাই যেন কথা বলতেই ভুলে গেছে। বাস্তবতা আসলেই খুব নির্মম। এমনটা না হলেও তো পারত। মেয়েটার জীবনটা তো অন্য রকম ও হতে পারত। জীবন বড়ই রহস্যময়। ইভা বসে বসে টিভি দেখছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। এই সময় আবার কে ফোন দিল? বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল। নাম্বারটাও অপরিচিত। আরও বেশি বিরক্ত হল ইভা। ফোনটা রিসিভ করে একটু রাগী গলায় বলল, হ্যালো, কে বলছেন? আপু, আমি শ্রুতি। খুব যেন চমকে গেল ইভা। মেয়েটা যেমন সুন্দর, কণ্ঠটাও খুব মায়াবী। সাধারণত সুন্দর মেয়েদের কণ্ঠ সুন্দর হয় না। শ্যামলা বা কালো মেয়েদের কণ্ঠে অন্যরকম একটা মায়া কাজ করে। সৃষ্টিকর্তা সবার মাঝেই কোনো না কোনো দিকে সর্বোচ্চটা দিয়েছে। হ্যালো ইভা আপু, শুনতে পাচ্ছেন?
শ্রুতির কথায় ইভা ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। হ্যাঁ আপনি বল। ফোন দিলে যে, কিছু হয়েছে? ইভা, না কিছু হয়নি, একটা কথা বলার ছিল। যদি আপনি রাখেন তাহলে বলবো। শ্রুতি, অবশ্যই রাখবো আপনি, কিন্তু আমাকে তুমি করে বলতে হবে, নয়তো কিন্তু রাখবো না। ইভা। শ্রুতি হেসে দিল ইভার কথা শুনে। তোমরা সবাই আমার বিয়েতে আসবে মাহি ভাইয়ার সাথে, আমার খুব ভালো লাগবে। শ্রুতি, ছোট বোন আবদার করলে তো রাখতেই হবে। ছোট বোনকে বরের হাতে তুলে দেওয়ার জন্য ও তো বড় বোনদের অবশ্যই যেতে হবে, নয়তো সম্প্রদানটা কে করবে শুনি? ইভা। শ্রুতি হাসল ওর কথা শুনে। কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। ইভার সাথে কথা বলতে শ্রুতির ভালো লাগে। মেয়েটার আন্তরিকতা মন ছুঁয়ে যায়। কত মমতা নিয়ে কথা বলে, কত তাড়াতাড়ি আপন করে নেয়। ইভা আপুর সাথে কথা বললেই মনটা ভালো হয়ে যায়। সবাই যদি ইভা আপুর মতো হতো কত ভালো হতো। সবাই তো আমাকে শুধু ঘৃণাই করে। আত্মীয়রাও কিভাবে যেন তাকায়। কতদিন পর আজ কেউ এভাবে এতটা ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেছে। ওর একটা বড় বোন থাকলেও কি আজ এভাবেই বুকে জড়িয়ে নিত? জানালা দিয়ে বাইরে তাকায় শ্রুতি। ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। নিজের মনেই বলে, কি দোষ ছিল আমার? আল্লাহ এত সুন্দর কেন বানালে আমাকে? এই সুন্দরটাই আমার জীবন থেকে সব কেড়ে নিল। সুন্দরটাই আমার জীবনের বড় অভিশাপ ছিল। দূরে কোথাও থেকে গান ভেসে আসছে। গানটা যেন তাকে নিয়েই গাওয়া। আহা পারতাম যদি পারতাম, আঙ্গুল ছুঁয়ে থাকতাম। বিষাদেরই জল টালমাটাল। এ কোনো দেয়াল, এ কোনো আড়াল। ছাই হয়ে গধূলি কারে যে বলি, এ কোনো শ্রাবণ আজ বয়ে চলি। আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। আজ শ্রুতির বিয়ে। সকাল থেকে ইভা, আতু, নাবিলা, মেঘ, মাহি শ্রুতিকে নিয়ে মহাব্যস্ত। শ্রুতি প্রথমে একটু রাগ ছিল ওরা হলুদ প্রোগ্রামে আসেনি তাই, কিন্তু ওর রাগ বেশিক্ষণ ধোপে টেকেনি। টিকবেই বা কি করে? ওদের সাথে রাগ করে থাকা যায় নাকি? ইভা আর ওর ফ্রেন্ডসরা শ্রুতিকে পার্লার থেকে সাজিয়ে আনল। লালচে খয়েরি শাড়িতে বউ সাজে মেয়েটাকে দারুণ মানিয়েছে। শ্রুতিকে নিয়ে স্টেজে বসালো সবাই। এমন সময় বর এসেছে বলে সবাই দৌড়ে চিলে গেল গেট ধরতে। নাবিলা, মেঘ ওদের সাথে গেল। ইভা আর আতু শ্রুতির পাশে গিয়ে বসল। একটু পর কাজী এসে বিয়ে পড়িয়ে গেল। খাওয়া দাওয়ার পর মাহি আর বরের ফ্রেন্ডসরা বরকে শ্রুতির পাশে নিয়ে বসাল। ইভান মানে শ্রুতির বর ও শ্রুতির থেকে কোনো দিকে কম না। দেখতে স্মার্ট, লম্বা, এক কথায় সুদর্শন। দুজনকে পাশাপাশি মানিয়েছেও বেশ। ক্যামেরাম্যান বর কনের ছবি তোলায় ব্যস্ত। সবাই স্টেজে উঠে ওদের সাথে ছবি তুলছে। আজকে শ্রুতি কিছুটা হাসি খুশি, সবার সাথে হেসে কথা বলছে। ইভা মুচকি হেসে ওখান থেকে সরে আসল। ইভা স্টেজ থেকে নেমে আসবে তখনই একটা ছেলের দিকে চোখ আটকে গেল। ছেলেটাকে এক পাশ থেকে খুব চেনা চেনা লাগছে। ছেলেটা সামনে ঘুরতেই ইভা অবাক হয়ে গেল। আয়ান। আগে এই ছেলেকে দেখিনি কখনো, আর এখন যেখানেই যাই সেখানেই হাজির হয়ে যায়। তবে ফর্মাল ড্রেসআপে কিন্তু বেশ লাগছে আজ, মনে মনে বলল ইভা। ওকে দেখে আজ বলতে ইচ্ছে করছে, আমি চুল করে দিয়ে এলোমেলো, ভেঙ্গে ফেলি চুড়ি, আমার প্রেমে তুই হবি সুতা কাটা ঘুড়ি। ইভা নিজের মনেই হেসে উঠল ওর এরকম পাগলামির জন্য। কিরে ইভু, একা একা হাসছিস কেন? জিন টিন আছর করে নাই তো আবার? মাহি। ধুর কি সব বলিস? ইভা। না করলেই ভালো, বলেই চলে যাচ্ছিল। ইভা ডাক দিল, মাহি শুন। কান খোলা আছে, বলতে থাক। মাহি, ওই ছেলেটাকে চিনিস? আয়ানকে দেখিয়ে বলল। চিনব না কেন?
ইন্সপেক্টর আয়ান, তুই চিনিস না? সেদিন তো রিউনিয়নে গান গাইল, দেখিসনি তুই? মাহি, হুম। তো উনি এখানে কি করে? ইভা, দাওয়াত দিছে তাই আসছে। মাহি, দাওয়াত দিলেই তো আসবে। দাওয়াত ছাড়া কি মানুষ বিয়ে বাড়িতে আসে নাকি? আমি বললাম উনি ছেলেপক্ষ না মেয়েপক্ষ। রাগী গলায় বলল ইভা। শ্রুতি রেপ হওয়ার পর যে দুজন পুলিশ নিজেরা টাকা দিয়ে মামলা চালিয়েছিল উনি তাদের একজন। আরেকজন ও এসেছে। তোকে দেখায় দিব, আমার সাথে একটু আগে কথা হইছে। মাহি। ইভা আয়ানের দিকে এগিয়ে গেল। আয়ান কার সাথে যেন কথা বলছিল ফোনে। ফোন রেখে পিছনে ফিরতেই ইভাকে দাঁড়ানো থাকতে দেখে বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। কালো জর্জেট শাড়ি, লাল প্রিন্টের কুচি, জামদানি প্রিন্টের কালো ব্লাউজ, হাত গলা খালি, কপালে ছোট কালো টিপ, ঠোঁটে কালচে খয়েরি লিপস্টিক, খোলা চুলগুলো ঘাড়ের একপাশে এনে রেখেছে। কালো রংটা সবাইকে মানায়, কিন্তু মিষ্টি রানীটাকে ভয়ঙ্করভাবে মানিয়েছে। আমি নতুন করে আবার তোমার প্রেমে পড়ে গেলাম ইভা, মনে মনে বলল আয়ান। আয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইভা কিছুটা লজ্জা পেল। মাথা নিচু করে বলল, কি দেখছেন এভাবে? ইভার কথায় আয়ানের ঘোর কাটল। লাজুকভাবে বলল, কালো শাড়িতে কিন্তু তোমাকে দারুণ লাগে। তুমি কি কিছু বলতে চাচ্ছ? আয়ান, কিভাবে বুঝলেন? অবাক হয়ে জানতে চাইল ইভা। অনেক দিন ধরেই এই প্রফেশনে আছি, চোখের দিকে তাকালে অনেক কিছু বুঝতে পারি। আয়ান, আমি আসলে সরি ইভা। সরি কেন? আয়ান, সেদিন আতিফার সাথে কথা বলার সময় আমি আপনাকে ইগনোর করেছিলাম। আপনি রাগ করেছেন মনে হয়। ইভা, হা হা হা, সরি বলতে হবে না। আমি কখনো মেয়েদের সাথে রাগ করি না। আয়ান, কেন? ইভা, মেয়েরা এখন বলল তুমি আর আমার সাথে কথা বলবা না, জীবনেও আমার সামনে আসবে না। কিন্তু ঠিকই দেখা যাবে 5 মিনিট পর নিজে এসেই কথা বলবে। ওদের রাগ করতেও কারণ লাগে না, আবার ভাঙতেও সময় লাগে না। আয়ান। আয়ানের কথায় ইভা লজ্জা পেয়ে চুপ করে রইল। তুমি মনে হয় পুলিশ পছন্দ করো না। অ্যাম আই রাইট? আয়ান, আপনি কিভাবে বুঝলেন? ইভা, মনে হলো তাই বললাম। আয়ান, আমি একদমই পুলিশ পছন্দ করতাম না। ইভা, মানে কি তাহলে এখন পছন্দ কর? আয়ান। ইভা আবার ও লজ্জা পেল। এই ছেলেটার সামনে আসলে সব এলোমেলো হয়ে যায়, আর এমনভাবে কথা দিয়ে পেঁচিয়ে ফেলে। পুলিশ বলে কথা, কাজ তো এটাই, মনে মনে ভাবল ইভা। নিচের দিকে তাকিয়ে বলল, আগে তো আপনার মতো পুলিশ দেখিনি তাই পছন্দ করতাম না। আমার মতো মানে? আয়ান, এই যে কিনা অপরিচিত একটা মেয়েকে খারাপ ছেলেদের হাত থেকে শুধু বাঁচাই না, ছেলেগুলোকে ভালো পথে ফিরিয়ে আনে। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে বৃদ্ধ লোককে হাত ধরে রাস্তা পার করে দেয়। অপরিচিত একটা মেয়েকে বোনের চোখে দেখে অপরাধীদের শাস্তি দেয়। আমি তো জানতাম পুলিশ মানেই ঘুষখোর হয়, কিন্তু কেউ কেউ যে নিজের থেকে টাকা দিয়ে মামলা চালিয়ে নেয় সেটা তো জানতাম না। ইভা, একটু আধটু চেষ্টা করি আর কি। তুমি পুলিশ অপছন্দ কর কেন? আয়ান, পুলিশরা ঘুষ ছাড়া আর কিছু চিনে না, অন্যায় দেখেও চুপ করে থাকে। কলেজ যাওয়ার সময় দেখতাম জোর করে রিকশা, সিএনজি, অটো ধরে থানায় নিয়ে যেত, পরে টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হতো। ছোট থেকে এসব দেখতে দেখতে পুলিশের উপর থেকে মন উঠে গিয়েছিল একবারে। ইভা, কয়জন পুলিশকে দেখছ তুমি? আয়ান। ইভা আয়ানের দিকে ভ্রু কুচকে তাকালো। ধরে নিলাম 1000 পুলিশকে তুমি দেখছ। এই 1000 যজনই মনে করে নিলাম খারাপ, অসাধু ছিল। তুমি যেমন ভাবতে। বাংলাদেশে মোট পুলিশের সংখ্যা 2 লাখ। যদি তোমার দেখা খারাপ 1000 জনকে বাদ দিই তাহলেও আরও 1,99,000 জন থাকে।
বাবা মায়ের সব সন্তানরা এক রক্তের হলেও সব সন্তান কিন্তু একরকম হয় না। কেউ চঞ্চল, কেউ শান্ত, কেউ ভালো, কেউ আবার খারাপ। আর এই 1,99,000টা পুলিশ এক একজন এক এক প্রান্ত থেকে এসেছে। তাদের চলাফেরা, চিন্তা ভাবনা, মন মানসিকতা, বেড়ে ওঠার পরিবেশ এক একজনের এক এক রকম। প্রতিটা পুলিশ আলাদা, একজনের সাথে অন্যজনের কোনো কিছুতে মিল নেই। শুধু দায়িত্বটা এক, জনগণের সেবা করা। আমি নিজে পুলিশ হয়ে বলতেছি, পুলিশদের মধ্যে খারাপ আছে, ভালোও আছে, তবে খারাপের সংখ্যাটাই বেশি। তবে তার মানে এটা না সব খারাপ। তুমি 1,000 জন পুলিশকে দেখে যদি বাকি 1,99,000 জনকে মূল্যায়ন করো, সেটা তোমার বোকামি। এই 1,99,000 জনের মধ্যে যদি 100তে 10 জন ও ভালো থাকে, তাহলেও কিন্তু 1,99,000 জনের মধ্যে 19,900 জন, প্রায় 20,000 জন পুলিশ ভালো পাবা তুমি। আয়ান। ইভা মুগ্ধ হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইল। মুচকি হেসে বলল, আপনি সেই 20,000 জনের মধ্যে একজন। জানি না, তবে নিজের কাছে অনেস্ট থাকার চেষ্টা করি সবসময়। আয়ান, এরকমই থাকবেন সবসময়, কখনো বদলে যাবেন না। ইভা শ্রুতিকে বিদায় দিয়ে চলে যাওয়ার সময় কি মনে একটু দাঁড়ালো ইভা। ফ্রেন্ডের বলল, তোরা যা, আমি আসছি। ইভার চোখ আয়ানকে খুঁজছিল। সে এদিক সেদিকে খুঁজতে লাগল। আমাকে খুঁজছ? পাশ থেকে বলে উঠল আয়ান। হ্যাঁ ইভা। কেন কেন? দুষ্টুমি খেলা করছে আয়ানের চোখে। না মানে এমনি। চলে যাচ্ছি তো তাই, লজ্জামাখা গলায় বলল ইভা। আমি ড্রপ করে দিব? আয়ান, না লাগবে না। ইভা, কেন? সেদিন তো নিজে থেকে এসে বাইকে বসেছিলে। আয়ান। ইভা আবার ও লজ্জা পেল। আস্তে করে বলল, ফ্রেন্ডসরা আছে সাথে। ওহ আচ্ছা, সাবধানে যেও। আবার দেখা হবে ইনশাল্লাহ। আয়ান, আবার দেখা হবে? ইভা, জানি না, মন বলছে হবে। বাকিটা ভাগ্যের উপর। ভাগ্যে থাকলে নিশ্চয় হবে। আয়ান, তাই যেন হয়, মনে মনে বলল ইভা। ইভার দিনগুলো খুব বেশি ব্যস্ততায় কাটছে ইদানিং। ভার্সিটি, সেমিস্টার ফাইনাল, গ্রুপ স্টাডি নিয়ে ভীষণ ব্যস্ত। আয়ানের কথা প্রায় ভুলেই গেছে হাজার ব্যস্ততার ভিড়ে। আজ পরীক্ষা শেষ হল। পরীক্ষা দিয়ে এসে যে ইভা ঘুমালো এক ঘুমে সন্ধ্যা। তারপর কিছুক্ষণ টিভি দেখে খাওয়া দাওয়া করে আবারও ঘুম। পরীক্ষার টেনশনে এতদিন ঠিকভাবে ঘুমাতেও পারেনি। সকালে ঘুম থেকে উঠে নিজেকে অনেক ফ্রেশ লাগছিল। মনটা খুবই ফুরফুরে। বারান্দায় গিয়ে ফুলের টবগুলোয় পানি দিল। এতদিন ব্যস্ততার কারণে যত্ন নেওয়া হয়নি। নাস্তা খেতে খেতে বাবা মায়ের সাথে গল্প করল কিছুক্ষণ। এরপর সাতকাহন বইটা নিয়ে বারান্দায় দোলনায় গিয়ে বসল। হেডফোনে গান শুনতে শুনতে গল্পের বই পড়ার অভ্যাস ইভার। ইভা যখন গল্পের মাঝে ডুবেছিল, তখনই পিছন থেকে কেউ এসে ওর বইটা নিয়ে নিল। ইভা প্রচণ্ড বিরক্ত নিয়ে বলল, ধুর, গল্পের বই পড়া আর ঘুম, এই দুইটা কাজের মাঝখানে কেউ যদি ব্যাঘাত ঘটায় খুবই বিরক্ত লাগে ইভার। ভ্রু কুচকে পিছনে ফিরতেই দেখল আতু দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ইভা অবাক হয়ে বলল, কিরে তুই কখন এলি? বলবি তো একবার। আমরাও আছি। আতু কিছু বলার আগেই মেঘ, লেবু, মাহি একসাথে বারান্দায় এসে বলল, সবাই জোট বেঁধে আমার বাসায়। কাহিনী কি? ডাল মে জরুর কুছ কালা হ্যায়। ইভা মাথা নাড়িয়ে বলল, ডাল মে সব কুছ ধলা হ্যায় মেঘ। সবাই ওর কথায় হেসে উঠল। ওরা সবাই রুমে এসে বসল। গল্প করতে করতে লেবু বলল, অ্যাটেনশন প্লিজ এভরিবডি। সবাই ওর দিকে তাকালো। কিছুদিন পর তনিমাপুর বিয়ে। লেবু। ওর কথা শেষ হওয়ার আগেই ভাবলে উঠল, ওয়াও, আপুর বিয়ে।
তুই আগে বলস নাই কেন? আরও আগে বললে কিতা করতা তুমি? লেবু। ইভা রাগীভাবে নাবিলার দিকে তাকায়। ওই লেবু, তোরে না বলছি আমার সামনে কিতা কথাটা বলবি না, ইভা। নাবিলা ইভাকে রাগানোর জন্য বলে, কেন কিতা কইলে কিতা হয়? লেবু। ইভা। ওই তোরা থামবি। কি শুরু করছস? মাহি। আচ্ছা শুন, আগামী পরশুদিন আমরা তনিমা আপুদের বাড়িতে যাচ্ছি। তনিমাপু তোদেরকেও যেন অবশ্যই নিয়ে যাই। যাবি তোরা? সবার দিকে তাকিয়ে প্রশ্ন করল লেবু। তনিমাপুর বিয়ে আর আমরা যাব না? এটা কি হয় নাকি? মেঘ। আমি তো যাবই, যেভাবেই হোক। আতু। আমি না গেলে বোন সম্প্রদান করবে কে? আপু তো আমাকে পিচ্চু ভাই বলে। আমাকে তো যেতেই হবে, মাহি। কিরে ইভু, কিছু বলছিস না যে? লেবু। আমিও কাল থেকে ভাবছিলাম পরীক্ষা তো শেষ, কোথাও ঘুরতে যাওয়া দরকার। গেলে মন্দ হয় না। ঘোরাও হবে, আপুর বিয়েতেও যাওয়া হবে। এক ঝিলে দুই পাখি মারা হবে। ইভা। তার মানে আমরা সবাই যাচ্ছি? আতু। ইয়াহু। মেঘ এবং লেবু। কতদিন পর আবার তনিমাপুর সাথে দেখা হবে, এটা ভেবেই সবাই খুব এক্সাইটেড। আপনাদের তো বলাই হয়নি, তনিমা হল নাবিলার খালাতো বোন। তনিমার বাবা মা গ্রামের বাড়িতে থাকত, তাই তনিমা ছোট থেকেই নাবিলাদের বাসায় থেকেই পড়াশোনা করেছে। ইভারা ছোট থেকেই তনিমাকে নিজের বড় বোনের মতোই দেখত। প্রায় 1 বছর হল তনিমা ওদের বাড়িতে চলে গেছে। রাতে খাওয়ার টেবিলে বসে ইভা বলল, বাবাই একটা কথা ছিল। কত লাগবে? বাবা। কি কত লাগবে? ইভা। পরীক্ষা শেষ, ঘুরতে যাবি ফ্রেন্ডের সাথে। কত লাগবে বল? বাবা। তুমি কিভাবে বুঝলে? অবাক হয়ে জানতে চাইল ইভা। না, যা জানার কি আছে? এটা তো তোর নিত্য বছর অভ্যাস। বাবা। নিত্য বছর অভ্যাস আবার কোনটাকে বলে? ইভা। প্রতি বছরই পরীক্ষার পর দূরে কোথাও ফ্রেন্ডদের সাথে ঘুরতে যা, সেটাই নিত্য বছর অভ্যাস। বাবাই, তুমিও না পারো? ইভা। ঠিক ধরেছ, এবারও ঘুরতে যাব, তবে 1 সপ্তাহ এর জন্য। ইভা। 1 সপ্তাহ? মা অবাক হয়ে বলল, পালিয়ে বিয়ে করার প্ল্যান করছিস নাকি? পালাতে হলে পালা, তবে আগে আমাকে ছেলের সাথে পরিচয় করিয়ে দিস। নয়তো পরে দেখা যাবে জামাই যদি আমার পাশ দিয়ে যায় আমি চিনতে পারব না। ব্যাপারটা খুবই খারাপ হবে। একটা মাত্র মেয়ের জামাই আমার। বাবা। বাবাই। আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। ইভা। আচ্ছা, কোথায় যাবি সেটা তো বলবি নাকি? মা। তনিমাপুর বিয়েতে। ইভা। তনিমার বিয়ে ঠিক হয়েছে? এটা তো খুশির খবর, মা। হুম মামনি, তনিমা আপু আমাদের সবাইকে ইনভাইট করেছে। আর আমরা তনিমাপুর বাড়িতে, মানে নাবিলার খালার বাড়িতে যাচ্ছি। ইভা। ও, সেটা বল। যা, তবে সাবধানে। এই প্রথম এতদিনের জন্য দূরে যাচ্ছিস। আমি কখনো তোর স্বাধীনতায় বাধা দিইনি, তবে সেটা যেন অবশ্যই লিমিটের মধ্যে থাকে। এমন কিছু করবি না যেন আমাকে তোকে অবিশ্বাস করতে হয়। বাবা। তুমি তোমার মেয়ের উপর পুরা বিশ্বাস রাখতে পারো? ইভা। তারপর দুষ্টু মির ছলে বলল, পালিয়ে বিয়ে করলেও কিন্তু প্রধান 2 জন সাক্ষী হবে, তুমি আর মামনি। তবে রে ফাজিল, বাবা এবং মা। ইভা ততক্ষণে দৌড়ে রুমে চলে গিয়েছে। এরপর দিনটা খুব ব্যস্ততায় কাটল। এই প্রথম বাবা মাকে ছেড়ে এত দিনের জন্য যাচ্ছে। মনে মনে খুবই এক্সাইটেড। সবকিছু গোছগাছ করে নিল। খুব ভোরে রওনা দিতে হবে, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। সকালে বাবা মা থেকে বিদায় নিয়ে বাস স্ট্যান্ড গেল। ওখানেই সবাই থাকবে। ইভা গিয়ে দেখল সবাই চলে এসেছে। একটু পরই বাস ছাড়বে।
ইভা নাবিলার আব্বু আম্মুকে সালাম দিল। নাবিলার ছোট ভাইটার গাল টেনে বলল, কিরে পাতলু, কেমন আছিস? নাবিলার একটা ছোট ভাই আছে, ক্লাস 7-এ পড়ে, নাম অনাবিল। একটু শুকনা হওয়াতে ইভা ওকে পাতলু বলে খেপায়। ভালো, গাল ফুলিয়ে বলল অনাবিল। সবাই যার যার সিটে গিয়ে বসল। ইভা আর নাবিলা একসাথে, আতু আর মেঘ একসাথে বসল। মাহি আর অনাবিল পিছনে বসল আর ওদের পাশের সিটে বসল নাবিলার আব্বু আম্মু। বাস ছেড়ে দিয়েছে অনেক আগেই। ইভা গল্পের বই নিয়েও এসেছিল বাসে বসে পড়ার জন্য। জার্নিতে বই পড়তে ওর খুব ভালো লাগে। জার্নিটা বোরিং লাগে না। পড়ার ফাঁকে একবার চোখ তুলে দেখে নিল সবাই কি করছে। আতিফা জানালা সিয়ে বাইরে তাকিয়ে আছে। ওর মন ভালো না খারাপ বোঝা যাচ্ছে না। মেঘ হেডফোনে গান শুনছে, সিটে হেলান দিয়ে চোখ বুজে রয়েছে। অনাবিল আর মাহি মোবাইলে গেমস খেলছে মনে হয়। ইভা আবার পড়ায় মন দিল। তনিমাদের বাড়ি আসতে আসতে দুপুর হয়ে গেল। গেটের সামনে দাঁড়িয়ে ওরা সবাই অবাক। গ্রামের মাঝে এত সুন্দর দোতলা বাড়িটা। যে বাড়িটা বানিয়েছে তার রুচি আছে বলতে হবে। তারিফ না করে পারা যায় না, বিড়বিড় করে বলে উঠল ইভা। অসাধারণ, মাহি। বাড়ির প্রতিটা ভাজে অভিজাত্যের ছোঁয়া লেগে আছে। আতু, হ্যাঁ রে লেবু, তোর খালার বাড়িটা এত সুন্দর আগে বলিসনি তো। মেঘ, আমি জানলে তো বলতাম। লেবু, মানে ইভা, আরে আমি তো আজই প্রথম এলাম, আগে কখনো আসা হয়নি। বাবা মা আসতো, আমি আসিনি কখনো। লেবু, এটা যদি আমার খালা বাড়ি হতো আমি মাসে মাসে আসতাম। মাহি, হ্যাঁ রে লেবু, তোর খালা তো কোনো ভাই আছে? মেঘ, কেন? অবাক হয়ে বলল নাবিলা। থাকলে তোর ভাইয়ের সাথে আমার লাইন করাই দিস। আমার না বাড়িটা খুব ভালো লাগছে। তোর ভাইরে বিয়ে করে এখানেই থেকে যাব। মেঘ, ওর কথায় সবাই হেসে দিল। নাবিলার আব্বু আম্মুর দিকে চোখ পড়তেই মেঘ লজ্জা পেয়ে গেলা। ওর মনেই ছিল না এখানে ওনারাও আছে। তাহলে এরকম কথাও বলতো না। মেঘ লজ্জায় মাথা নিচু করে ফেলল। নাবিলার আম্মু হেসে মেঘের মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, বাইরে থেকে দেখেই এই অবস্থা, ভিতরে গেলে কি বলবে তাহলে? সবাই অবাক হয়ে একসাথে বলল, ভিতরে কি আরো সুন্দর? হুম, ভিতরটা দেখলে তো মেঘ বলবে আন্টি আমি এখনই এই অবস্থায় বিয়ে করব। সবাই মেঘের দিকে তাকিয়ে জোরে হেসে দিল। বেচারা মেঘ লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না। দেখা যাক কি হয়। তনিমার সাথে সাথে আর কারো বিয়ের ফুল ফুটে কিনা আপনাদের কি মনে হয় জানাবেন কিন্তু। নাবিলার আম্মু মেঘের মাথায় হাত দিয়ে বলল, বাহিরে থেকে দেখে এই অবস্থা, ভিতরে গেলে তখন কি বলবে? সবাই অবাক হয়ে বলল, ভিতরে কি আরও সুন্দর? হুম, তখন তো মেঘ বলবে আন্টি আমি এখনই এই অবস্থায় বিয়ে করব। নাবিলার আম্মু। সবাই মেঘের দিকে তাকিয়ে হেসে দিল। মেঘ লজ্জায় মাথা নিচু করে রইল। থাক আন্টি, ওরে আর লোভ দেখাইয়েন না। ও যেরকম মেয়ে পড়ে বলতেও পারে, ওর কোনো বিশ্বাস নাই। মাহি। মেঘ রাগী চোখে মাহির দিকে তাকাল। আঙ্কেল আন্টি থাকায় কিছু বলতেও পারছে না। অনেক হইছে, এবার ভিতরে চলো। নাবিলার আব্বু। ভিতরে ঢুকতেই তনিমার সাথে দেখা হয়ে গেল। ওরা সবাই গিয়ে একসাথে তনিমাকে জড়িয়ে ধরল। এতদিন পর সবাইকে পেয়ে তনিমাও ভীষণ খুশি। বাহ, আমার পিচ্চু ভাইটা তো দেখি অনেক বড় হয়ে গেছে। তনিমা, থাক আর পিচ্চু ভাই বলতে হবে না। এতদিন তো একটা খবরও নাওনি, অভিমানের সুরে বলল মাহি। আরে আমার পিচ্চুটা রাগ করছে বুঝি আমার সাথে? রাগ করিস না ভাই, তোর জন্য লাল টুকটুকে একটা পুতুল বউ খুঁজে দিব।
মাহির চুলগুল হাত দিয়ে এলোমেলো করে দিয়ে বলল, তনুপু একটু তাড়াতাড়ি খুঁজে দাও, আমি খেলবো ওর সাথে। এই একটা জিনিসেরই খুব অভাব এখন। কোনো গর্তে লুকাই আছে কে জানে, হতাশ গলায় বলল মাহি। ওর মলিন মুখটা দেখে সবাই হেসে দিল। খেলবি মানে? ভ্রু কুচকে বলল তনু। কি খেলবি রে বউয়ের সাথে? কাবাডি না ক্রিকেট? দুষ্টুমি হাসি দিয়ে বলল মেঘা। থিঙ্ক বি পজিটিভ ও কি? মাহি। এতক্ষণ সবাই পজিটিভই নিয়েছিল, এখন তুই বলার পর সবার নেগেটিভ মনে হচ্ছে। লেবু। মাহি রাগী চোখে তাকালো, কিছু বলতে যাবে তনু থাইয়ে দিল। অনেক হইছে, ভিতরে আয় সবাই। বাসার সবার সাথে ওদেরকে পরিচয় করিয়ে দিল তনু। মেঘ তনিমার কানে কানে ফিসফিস করে বলল, তনুপু তোমার বড় ভাইয়ের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ রে, ভাবি রান্নাঘরে। পরিচয় করাই দিব। তনু। তোমার আর কোনো ভাই নাই? মেঘ। না তো। কেন বলতো? তনু। না এমনি, মুখ কালো করে বলল মেঘ। এই মেয়েরে কি সাধে ছেলে ধরা বলি আমি? মাহি। তুই চুপ কর মাহির বাচ্চা মাহি। মেঘ। ভাই আমার আব্বার নাম ও মাহি না, আর আমার ছেলের নাম ও আমি মাহি রাখতাম না। মাহি। মেঘ খুব বিরক্ত নিয়ে ওর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, কারণ এখানে সবাই আছে। সবার সাথে পরিচয় হবার পর তনিমা ওদেরকে রুমগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল। বাড়িটা আসলেই খুব সুন্দর, ভিতরটাও অনেক সুন্দর। প্রতিটা কোণায় প্রতিটা আসবাবপত্র এই আভিজাত্য ফুটে উঠছে। বাড়ির মানুষগুলোও খুব ভালো। অমায়িক। জার্নি করাতে ইভার বেশ ক্লান্ত লাগছিল, তাই সে একটা রুমে ঢুকল। এই রুমটার সব আসবাবপত্র সাদা। ঘরের দেয়ালটা সাদা রঙের। দরজায় একটা ডোরবেল। সোফাগুলোও সাদা। বেডশিটটা নীল রঙের। বেডের পাশে একটা টেবিল ল্যাম্প। পুরো ঘরটায় একটা স্নিগ্ধ ভাব। ঘরের এক কোণায় কিছু গাছ। এই জিনিসটা ইভার দারুণ পছন্দ। ঘরের মাঝে ছোট ছোট গাছ থাকলে ঘরের সৌন্দর্য হাজারগুণ বেড়ে যায়। ঘরের মধ্যে খুব সুন্দর একটা স্মেল, কিন্তু স্মেলটা কিসের সেটা ধরতে পারছে না। বারান্দায় গিয়ে চোখে পড়ল হাসনাহেনা গাছফুল ফুটে আছে। বুঝতে পারল এই স্মেলটাই পাচ্ছিল। ঘরটা ইভার খুব পছন্দ হল। সে কিছু না ভেবেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আহা, কি শান্তি! আবেশে চোখ বুজে রইল। একটু পর খট করে আওয়াজ হল। সাধারণত একটু জোরে দরজার ছিটকিনি খুললে এরকম আওয়াজ হয়। ইভা তেমন খেয়াল না করে উপুর হয়ে শুয়ে পা নাচাতে লাগল। এটা ওর ছোটবেলার অভ্যাস। হঠাৎ একটা ছেলের ভূত ভূত চিৎকার শুনে তাড়াতাড়ি করে উঠে দাঁড়াল। আজব মানুষ তো, এরকম জলজ্যান্ত একটা মানুষকে ভূত বানাই দিচ্ছেন। কানা নাকি? হ্যাঁ বলে যেই ঘুরে সামনের দিকে তাকালো, ছোটখাটো একটা স্ট্রোক করল। ও হা করেই রইল। ও কি স্বপ্ন দেখছে? নিজেই নিজের হাতে চিমটি কাটল। উহহ ব্যথায় ককিয়ে উঠল। তার মানে এটা সত্যিই আয়ান এখানে, এই অবস্থায়। ইভা স্বপ্ন এও ভাবেনি আয়ানের সাথে এরকমভাবে দেখা হবে। আয়ান সবেমাত্র গোসল করে বেরিয়েছে। গায়ে শুধু একটা টাওয়েল জড়ানো। গা থেকে এখনো পানি পড়ছে। ইভার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে লজ্জায় চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলত। কিন্তু ইভা আয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই রইল। আয়ানের চুল থেকে পানি কপাল বেয়ে পড়ছে। ওর বুকের হালকা লোমগুলো ভেজা। এই জিনিসটায় ইভার ভীষণ রকমের দুর্বলতা। আয়ানের ঠোঁটগুলো ভেজা। ইভা যেন কয়েক মুহূর্তের জন্য ভুলে গেছে সবকিছু। আয়ানের মাঝে পুরোপুরি ডুবে আছে। এতদিন গল্পের বইয়ে পড়ে এসেছি মেয়েদের দুই অবস্থায় সুন্দর আর পবিত্র লাগে, ঘুমন্ত অবস্থায় আর সদ্য গোসল করে এসে ভেজা চুলে। এই দুই অবস্থায় যাদের সুন্দর লাগে তারাই প্রকৃত সুন্দর।
কিন্তু একটা ছেলেকে সদ্য গোসল করে আসা অবস্থায় এতটা আকর্ষণীয় লাগে আয়ানকে না দেখলে জানতামই না। ইভার ভাষায় যাকে বলে ভয়ঙ্কর রকমের সুন্দর। ঈশ্বস, ওর ভিজা চুলগুলো এলোমেলো করে দিতে পারতাম। খুব ইচ্ছে করছে ওর বুকের ভেজা লোমগুলো আলতো করে ছুঁয়ে দিতে। নিজের ভাবনায় ইভা নিজেই লজ্জা পেয়ে গেল। ইভাকে এখানে দেখে আয়ান সত্যিই ভূত দেখার মতোই চমকে গেল। আয়ান ভেবেছিল ওকে এই অবস্থায় দেখে ইভা লজ্জা পাবে, কিন্তু সেই তখন থেকে যেভাবে পলকহীনভাবে তাকিয়ে আছে এখন তো আয়ানের নিজেরই লজ্জা লাগছে। এমন সময় তনিমা আর ইভার ফ্রেন্ডসরা সবাই ঘরে ঢুকল। দুজনকে এই অবস্থায় দেখে ওরা সবাই কিছুটা চমকে গেল। তনু ওদেরকে দেখে মুচকি হাসল। তনু জানত আয়ান ইভাকে পছন্দ করে। সেই দুজনের কাছে গিয়ে একটু জোরে কাশি দিতেই ওরা দুজন চমকে তনুর দিকে তাকাল। কিরে ভাই, এখানে দাঁড়িয়েই কি শুভ দৃষ্টির কাজটা সেরে ফেলছিস নাকি? তাও আবার এই অবস্থায়? তনু। ইভা লজ্জা পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আয়ান তাকিয়ে দেখল সবাই দরজায় দাঁড়িয়ে আছে। ও শুধু মাহি আর আতিফাকে চিনতে পারল। ভাই রেডি হয়ে নিচে আয় বলেই তনু চলে গেল। আয়ান ওই অবস্থায় বিছানায় সোজা হয়ে শুয়ে গেল। একটু আগে এই জায়গাটায় ইভা শুয়েছিল। এটা মনে পড়তেই আয়ানের মনে অন্যরকম একটা ভালো লাগা ছুঁয়ে গেল। এমন একটা অনুভূতি যেটা শুধু অনুভব করা যায়। আচ্ছা, ভালোবাসার অনুভূতিগুলো কি এমনই হয়? ভালোবাসার মানুষটার সাথে এক পলক চোখের দেখা, কাপা কাপা গলায় কথাবলা, তার স্পর্শ করা জিনিসটা পরম যত্নে হাতে নিয়ে তার স্পর্শটা অনুভব করার চেষ্টা করা। এই ছোট ছোট জিনিসগুলোই মনের কোণে অনুভূতির জন্ম দেয়। এই অনুভূতিগুলোই হয়তো ভালোবাসা। এই ছোট ছোট মুহূর্তগুলোই ভালোবাসার ভিতটাকে মজবুত করে তোলে। না আর বেশিদিন মিষ্টি রানীটাকে দূরে রাখা যাবে না। আয়ান রেডি হয়ে নিচে নামল। ইভাকে কোথাও না পেয়ে বসে বসে মোবাইলে গেমস খেলতে লাগল। কিছুক্ষণ পর তনু এসে পাশে বসল। কিরে ভাই, সারপ্রাইজ কেমন লাগলো? তনু। আমি সত্যিই সারপ্রাইজড। ইভা আসবে একবার বল সো নাই তুই? আয়ান। বললে কি আর সারপ্রাইজ থাকতো গাধা? শোন, আমি তো কাছে এনে দিলাম। এবার বাকি কাজ তোর। বেশি দেরি না করে বলে দে ওকে। তনু। আমি চাই ও নিজে এসে বলুক। আমি ওকে জোর করব না। আয়ান। তুই কি বুদ্ধু নাকি? এসব ব্যাপারে ছেলেদের আগাতে হয়। একটা মেয়ে কখনোই তোকে নিজ থেকে এসে বলবে না সে তোকে ভালোবাসে, মনে মনে যতই ভালোবাসুক। তুই যদি না বলস ইভা কখনোই নিজ থেকে বলবে না। তুই ওর আশায় থাকলে এই জীবনে আর ওরে পাবি না। তনু। কিন্তু আমাকে যদি ফিরিয়ে দেয়? আয়ান। ও আজকে যেভাবে তোর দিকে তাকিয়েছিল আমার মনে হয় ও তোকে পছন্দ করে। তনু। পছন্দ যে করে সেটা আমারও কিছুটা মনে হয়। তো মহারানী এখন কোথায়? আয়ান। ওরা জার্নি করে এসেছে, তাই খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। তুই খেতে আয়। তনু। আসছি, তুই যা। আয়ান। সন্ধ্যায় সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিল। ইভার চোখ বারবার আয়ানকে খুঁজছিল, কিন্তু সেই যে একবার দেখা হলো আর দেখা হয়নি ওর সাথে। ওরা উপরে চলে আসলো। ঘরে ঢুকেই আতু ইভার মাথায় থাপ্পড় দিয়ে বলল, কিরে কাহিনী কি? কিসের কাহিনী? অবাক হয়ে বলল ইভা। তুই কাকে যেন খুঁজতেছিস মনে হয়, মেঘ। আমি আবার কাকে খুঁজব? ইভা। কারে যে তুমি চোখে হারাইতেছ হেয়া তো তুমিই জানো, লেবু। ধুর, হেয়ালি করিস না তো। ইভা। আমিও অনেকক্ষণ থেকেই অবজার্ভ করছি তুই কাকে যেন খুঁজতেছিস, মাহি। তোরাও নাকি সব বলিস? ইভা। আই থিঙ্ক মেঘ। ইউ থিঙ্ক? ইভা। আই থিঙ্ক তুই ওই ছেলের উপর ক্রাশ খাইছিস। মেঘ। কোনো ছেলে? ইভা। দুপুরে যার সাথে চোখে চোখে কথা হচ্ছিল, লেবু। আয়ান। ইভা। ওহহো, ওই ছেলের নাম তাহলে আয়ান।
যাই হোক, ক্রাশ খাইছিস কিনা সেটা বল মেঘ। ক্রাশ কি জিনিস? আর সেটা কিভাবে খায়? ইভা, কিভাবে খায়? তুমি যেইভাবে ওর দিকে তাকায়ছিলা তাও আবার ওই অবস্থায়, আর এখন বলো কিভাবে খায়? দাঁড়া, আমি তনুপুকে বলছি। মেঘ, খবরদার মেঘ, আপুকে একদম কিচ্ছু বলবি না। ইভা, তাহলে বল ক্রাশ খাস নাই? লেবু। ইভা চেয়ারে বসল, সবার দিকে তাকিয়ে বলল, ক্রাশ খেলে তো বেঁচে যেতাম, প্রেমে পড়ে গেছি মনে হয়। বলেই লাজুক হেসে দিল। ফ্রেন্ডের কাছে তো শেয়ার করল, এখন দেখার বিষয়কে কার কাছে ধরা দেয়, ইভা নাকি আয়ান? ওরা কি পারবে নিজেদের মনের কথা অন্যজনকে বলতে? ইভা চেয়ারে বসে সবার দিকে তাকাল। ক্রাশ খেলে তো বেঁচে যেতাম, প্রেমে পড়ে গেছি মনে হয় বলেই লাজুক হাসি দিল। কি হ হো হো, সবাই একসাথে চেঁচিয়ে উঠল। ভালোবেসে ফেলেছি, আয়ানকে ছাড়া আমার চলবেই না। ইভা, এক সেকেন্ড, উনি তো পুলিশ। মাহি, সব জেনেই ভালোবেসেছি। ইভা, যেই ইভা ছোট থেকে পুলিশের নাম শুনতেই পারত না, শেষ পর্যন্ত কিনা সেই ইভা পুলিশের প্রেমে পড়ে গেল। লেবু, ওএমজি। সবাই একসাথে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সেদিন তাও স্যারের সাথে দেখা হলো রাস্তায়। তুই তো আমাকে এই ব্যাপারে কিছুই বলস নাই আতু, তুই ওনাকে চিনলি কিভাবে? মাহি, পরিচয় হলো কোথায়? মেঘ, ইভা আয়ানের সাথে দেখা হওয়ার প্রথম দিন থেকে সব খুলে বলল। এত কিছু হয়ে গেল আর আমাদের কিছুই বলস নাই? লেবু, তলে তলে টেম্পু চালাও, আর আমরা কইলে নদীতে পানিও নাই। মাহি, আরে আমি তো ভেবেছিলাম ভুলে যাব, কিন্তু ও আমাকে ওকে নিয়ে ভাবতে বাধ্য করত। আমি যত দূরে যেতে চেয়েছি ও কিভাবে যেন আমার সামনে চলে এসেছে। ওর সততা, হেল্পফুল মনোভাব আমাকে ধীরে ধীরে ওর প্রতি দুর্বল করে দিয়েছে। কখন যে ওকে এতটা আপন ভেবে ফেলেছি বুঝতেই পারিনি। নিজের অজান্তে আমার মনের সবটুকু দখল করে বসে আছে আয়ান। ভালোবাসাগুলো বুঝি এমনই হয়, কখন যে কিভাবে হুট করে জীবনে এসে সব ভাবনাগুলো এলোমেলো করে ফেলে টেরই পাওয়া যায় না। ইভা, কিরে ভাই, তুই কোথায় ছিলি? সেই দুপুরে বের হলি আর কোনো খবরই নাই তনু। আরে আমার ফ্রেন্ডের আনতে গিয়েছিলাম। আয়ান, হ্যালো আপু, কি খবর তোমার? নিশান, এই তো ভালো, তোমরা কেমন আছো? তনু, আমরা তো বিন্দাস। আরাফ, আপু বিয়ের ফুল ফুটতেই তুমি কিন্তু সুন্দরী হয়ে গেছো অনেক। আতিশ, শুরু হয়ে গেল তোমাদের ফাজলামো। তনু, এখন না হয় আমরাও করি, এরপর তো আর তোমাকে পাবো না। দুলাভাই থাকতে আমাদের ফাজলামো তোমার আর ভালো লাগবে না। সাইফ, তনু এবার একটু বেশিই লজ্জা পেল। আয়ান বুঝতে পেরে বলল, তোরা থামবি। ইভা কোথায় রে? আয়ান, আরেব্বাস, আমি তো ভুলেই গেছিলাম, ভাবি কই? আতিশ, ইভা উপরে। তোমরা আগে খাওয়া দাওয়া করে নাও, তারপর দেখা করো। তনু, পরে খাওয়া, আগে ভাবিলে দেখব। আরাফ, কে আমাদের বন্ধুর মাথাটা ঘুরাই দিল তারে তো দেখাই লাগবে। নিশান, আচ্ছা উপরে চলো। তনু, চল, তবে দেখিস আমার বউ কিন্তু কেউ নজর দিবি না। আয়ান ফাজলামো করে বলল। আব্বে হালা, বিয়ের আগেই এই অবস্থা, বিয়ার পর তো আমরারে চিনবারই পারবা না। আতিশ, আরে তোরা গেলে তোরা আবার আসবি, আমার বউ গেলেগা বউ কই পামু? আয়ান, ওর কথায় সবাই জোরে হেসে দিল। সবাই এতক্ষণ অবাক হয়ে ইভার কথা শুনছিল। মেঘ উঠে ইভার কাছে এসে ওর কপালে হাত দিয়ে বলল, বইন তুই ঠিক আছস তো? আমার বিশ্বাস হয় না। গাড়ি থেকে নামার সময় আমরা মনে হয় ভুল করে ইভার মতো দেখতে কাউকে নিয়ে আসছি। মাহি, ঠিকই বলছিস, প্লাস্টিক সার্জারির কারণে চেহারা মনে হয় এক হয়ে গেছে। এইটা আমাদের ইভা হইতেই পারে না।
লেবু। কি প্লাস্টিক সার্জারির কথা হচ্ছে? তনু। সবাই দরজার দিকে তাকায় দেখল তনু, আয়ান সাথে আরো কয়েকটা ছেলে দাঁড়ানো। তনু সবার সাথে পরিচয় করিয়ে দিল। তোদের তো পরিচয় করানো হয়নি, ও হচ্ছে আয়ান, আমার চাচাতো ভাই। আর ওরা আয়ানের ফ্রেন্ড আরাফ, আতিশ, নিশান, সাইফ। আর নাবিলা হচ্ছে আমার খালাতো বোন। আর ওরা নাবিলার ফ্রেন্ডস, ইভা, মাহি, আতিফা আর মেঘলা। তনু। সবাই বসে গল্প করছিল, কিন্তু আয়ান আর ইভা একদম চুপ। কেউ কোনো কথা বলছে না। কিরে দোস্ত, তুই এত চুপ কেন? কাহিনী কি, সাইফ? কিছু না, আয়ান। বুঝি ছেলেটার দিলে বড় ব্যথা। নিশান। ব্যথা তো হওয়ারই কথা। মাথা নাড়িয়ে বলল আরাফ। বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আতিশ গেয়ে উঠল। ইভা লজ্জায় মাথা নিচু করে ফেলল। বাকিরা বুঝতে পেরে সবাই হেসে দিল। আয়ান বুঝতে পারল ইভা আনিজি ফিল করছে, তাই সে তার বন্ধুদের বলল, চল বাহিরে যাই, বলে উঠে দাঁড়াল। ওরাও সবাই চলে গেল। মাহিও ওদের সাথে গেল। ও আর এখানে মেয়েদের সাথে একা থেকে কি করবে? রাতে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ল। ইভারা সবাই তনুর সাথে তনুর রুমে ঘুমাল। আর মাহি আয়ানদের সাথে আয়ানের রুমে গেল। কতদিন পর তনিমার সাথে দেখা। সবাই রাত জেগে গল্প করতে লাগল। গল্প করতে করতে একটা সময় সবাই ঘুমিয়ে গেল। রাতে ইভার ঘুম ভেঙে গেল গিটারের আওয়াজে। সেই উঠে বসল। রাতের আধারে গিটারের সুর যেন মনের ভিতর অজানা এক শিহরণ বইয়ে দিচ্ছে। একটা গানের আওয়াজ ভেসে আসছে দূর থেকে। ইভার মনে হচ্ছে খুব চেনা এই গান, এই সুর। সে আস্তে আস্তে যেখান থেকে গানের সুর ভেসে আসছে সেখানে আগাতে লাগল। আওয়াজটা ছাদ থেকে আসছে। সে ছাদে উঠল। খুব সাবধানে দরজাটা একটু ফাঁক করল। ছাদের এক কোণে আয়ান আর ওর বন্ধুরা বসে আছে। আয়ান চোখ বন্ধ করে গান গাইছে। কি ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে আয়ানকে চাঁদের আলোয়। সৃষ্টিকর্তা যেন খুব মায়া দিয়ে ওকে বানিয়েছে। কি নিষ্পাপ লাগছে ওকে। ইভা ছাদের অন্য পাশে দাঁড়িয়ে মন দিয়ে আয়ানকে দেখতে লাগল। চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে মেয়েটা। যেন পলক ফেললেই আয়ানকে সে চিরতরে হারিয়ে ফেলবে। অদ্ভুত দরদ নিয়ে গাইছে আয়ান। এই ছেলেটাকে যতবার দেখে ততবারই যেন নতুন করে প্রেমে পড়ে যায় ওর। ইভা একমনে আয়ানের গান শুনছে। গান গাওয়ার সময় ঠোঁটজোড়া হালকা কেঁপে কেঁপে উঠছে। ইভার খুব ইচ্ছে করছে আলতো করে ওর কেঁপে উঠা ঠোঁটজোড়া ছুঁয়ে দিতে। আয়ান তখনও চোখ বন্ধ করে গেয়ে যাচ্ছে। তুমি আর তো কারো নও, শুধু আমার। যত দূরে যাও রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি? আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাব না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না। ইভার মনে হচ্ছে গানট ওকে নিয়েই গাইছে আয়ান। ওর পাগল করা সুরের নেশায় ভাবনার অতলে ডুবে গেল ইভা। ওর ফ্রেন্ডরা যদি না থাকত, আয়ান যদি ইভার কোলে মাথা দিয়ে এভাবে দরদ মেখে গান গাইত, আর ইভা আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিত, কেমন হতো তাহলে? ইভা কি পারত ওর এই ইচ্ছের কথাটা আয়ানকে বলতে? আয়ান যদি নিজ থেকে এসে ইভা কেপ বসিয়ে ওর কোলে মাথা দিয়ে বলতো, চুলগুলো টেনে দাও না বউ। বউ? আয়ান কি ওকে ভালোবাসে? ইভাকে বউ ভাবে? নিজের মনেই লজ্জা পায় ইভা। কি সব ভাবছে সে? এসব ভাবনার আসলেই কি কোনো মানে হয়? হঠাৎ কেউ পিছন থেকে এসে ইভার ঘাড়ের কাছে ফু দিল। গরম নিঃশ্বাসে কেঁপে উঠল ইভা। তাকিয়ে দেখল আয়ান ওর দিকে মুগ্ধভাবে তাকিয়ে আছে। ইভা ছাদের চারপাশে তাকিয়ে দেখল ছাদে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। বাকিরা কোথায় সবাই?
ইভা, সবাই চলে গেছে, তোমায় দেখলাম একভাবে এখানে দাঁড়িয়ে আছো। আয়ান ও আয়ানের গানে এতটাই ডুবেছিল যে ওরা সবাই চলে গেল, ও টেরই পেল না। আয়ানের দিকে চোখ পড়তেই ইভা চমকে গেল। আয়ান ওর দিকে একভাবে তাকিয়ে আছে। ইভা বেশিক্ষণ চোখে চোখ রাখতে পারল না। ওর দিকে তাকালে ইভা নিজেকে সামলাতে পারে না, ওর নেশায় ডুবে যায়। জানো মিষ্টি রানী, তোমার মধ্যে কি যেন একটা মায়া আছে, আমি হারিয়ে যাই সেই মায়ার রাজ্যে। আয়ান আয়ানকে আজ বড্ড অচেনা লাগছে ইভার। এই চোখের ভাষায় যেন অনেক কিছু খুব যত্ন নিয়ে লিখা। ইভাও মন্ত্রমুগ্ধের মতো আয়ানের দিকে তাকিয়ে রইল, যেন মনের কথাগুলো সব চোখের ইশারাতেই সেরে ফেলবে আজ। আয়ান একটা দুষ্টুমি হাসি দিয়ে এক পা করে ইভার কাছে এগিয়ে গেল। ইভা ভয় পেয়ে পিছনে যেতে লাগল। ইভা যত পিছিয়ে আসে আয়ান তত ওর দিকে এগিয়ে আসে। ইভার চোখ মুখে কিছুটা ভয়, আর আয়ান মুচকি হেসে এগিয়ে যাচ্ছে ইভার দিকে। পিছাতে পিছাতে ইভার দেয়ালের সাথে লেগে যায়। ইভা কিছুটা কেঁপে ওঠে, অসহায়ের দৃষ্টিতে আয়ানের দিকে তাকায়। আয়ান একদম ইভার কাছে চলে এলো, এতটাই কাছে যে ইভার প্রতিটা নিঃশ্বাস আয়ান শুনিতে পাচ্ছে। আয়ান দুহাত ইভার দুপাশে দেয়ালে রাখল, যেন চাইলেও ইভা সরে যেতে না পেরে। এভাবে দাঁড়ালেন কেন? তাও আবার দুই হাত দিয়ে এভাবে আমার দুপাশে কেন রাখলেন? ভয় পাওয়া গলায় বলল ইভা। আয়ান কিছু বলল না। ইভার মুখের দিকে আরও এগিয়ে গেল। এবার ইভা সত্যিই ভয় পেয়ে গেল। আয়ানের নিঃশ্বাস ইভার মুখের উপরে এসে পড়ছে। কিছুটা ভয়, কিছু আতঙ্ক, কিছুটা ভালো লাগা, অন্যরকম একটা অনুভূতি কাজ করছে ইভার মাঝে। ও বুঝতে পারছে না এই মুহূর্তে ওর কি করা উচিত। আয়ানের প্রতিটা নিঃশ্বাসে বারবার অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠছে ইভা। আয়ান তখনও ইভার দিকে তাকিয়েছিল। ওর চোখের মাঝে কিছু এক ছিল। ইভা চোখ বন্ধ করে ফেলল। আয়ানের নিঃশ্বাস ইভার মুখের উপরে এসে পড়ছে। কিছুটা ভয়, কিছু আতঙ্ক, কিছুটা ভালো লাগা, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে ইভার মনে। ও বুঝতে পারছে না এই মুহূর্তে ওর কি করা উচিত। আয়ান তখনও ইভার চোখের দিকে তাকিয়ে আছে। ওর তাকানোর মাঝে কিছু একটা ছিল। ইভা চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর মনে হলো আয়ানের কোনো সাড়া নেই। আস্তে করে চোখ খুলে দেখল আয়ান সামনে নেই। ইভা অবাক হয়ে গেল। আজীব তো, এখানেই তো ছিল, এখন আবার কই গেল? ইভা চারপাশে তাকিয়ে দেখল কোথাও নেই। ও ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে ছাদ থেকে নেমে যাবে, তখনই চোখ পড়ল ছাদের কোণায়। কে যেন দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে বুঝতে পারল আয়ান দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। ইভা গিয়ে আয়ানের পাশে দাঁড়াল। ভয় পেয়ে গিয়েছিলে? ইভার দিকে না তাকিয়েই বলল আয়ান। ইভার নীরবতা দেখে আয়ান নিজ থেকেই বলতে আরম্ভ করল। প্রথম তোমায় দেখেছিলাম তনিমার সাথে। তখন তুমি ইন্টারে পড়। পার্পেল কালার একটা ড্রেস, চোখে চশমা, চুলগুলো উঁচু করে বাঁধা ছিল। প্রথম দেখাই ভালো লেগে গিয়েছিল। তনিমার কাছ থেকে তোমার খবর নিতাম। তনিমা বলেছিল তুমি নাকি প্রেমের বিরোধী, বিয়ের পর প্রেম করবা। তাই আমিই মানা করেছিলাম তোমাকে কিছু বলতে। ভেবেছিলাম পরে বাসায় বলবো, কিন্তু তার আগেই আম্মু কিভাবে যেন তোমাকে দেখছে, সম্ভবত নাবিলাদের বাসায় অনাবিলের জন্মদিনের পার্টিতে। তোমাকে দেখেই পছন্দ হইছে, কিন্তু তুমি আম্মুকে খেয়াল করনি ভিড়ের মধ্যে। বাসায় এসে আমাকে বলল মেয়ে ঠিক করে এসেছে, আমার জন্য বিয়ে করলে ওই মেয়ের সাথেই দিবে। আমি তো অবাক। আম্মু আমাকে একটা ছবি দিয়ে গেল। আমি ছবিটা হাতে নিয়ে দেখি তোমার ছবি। বিশ্বাস করবা কি পরিমাণ খুশি হয়েছিলাম সেদিন। আম্মুকে গিয়ে সাথে সাথে বলছিলাম আম্মু আমি ওকেই বিয়ে করব। সারাদিন ছবিটা হাতে নিয়ে বসে থাকতাম। খয়েরি আর অ্যাশ কালার একটা ড্রেস পরা, কোনো সাজ নেই, শুধু কপালে ছোট্ট একটা খয়েরি টিপ। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তোমাকে দেখে।
আমি রাতে তোমার ছবিটার সাথে কথা বলতাম, একটু একটু করে স্বপ্ন বুনতাম তোমায় নিয়ে। কিন্তু আমার স্বপ্নটা ভেঙে গিয়েছিল যেদিন শুনেছিলাম তুমি বিয়েতে না করে দিয়েছ। তুমি যদি বিয়ে অন্য কোনো কারণ দেখাতে বিশ্বাস করো আমি শুধরে নিতাম, কিন্তু তোমার সমস্যা ছিল আমার প্রফেশন। তনিমা একবার আমাকে বলেছিল তুমি পুলিশ পছন্দ করো না, কিন্তু শুধুমাত্র এই কারণে বিয়ে ভেঙে দিবে আমি বুঝতেই পারিনি। আমি আমার প্রফেশনটাকে রেসপেক্ট করি। তুমি যেই ইউনিফর্মটা দেখে মুখ ফিরিয়ে নাও বিরক্তিতে, আমি সেই ইউনিফর্মটাকে সম্মান করি, ভালোবাসি, অন্যায়ের প্রতিবাদ করি। এটা আমার শক্তি। আমাদের ফ্যামিলির অবস্থা তো তুমি দেখছই, ঘুষ নেয়ার জন্য জব করি না আমি। কেউ কখনো বলতে পারবে না আয়ান কারো সাথে অন্যায় করেছে। তুমি মানুষ হিসেবে আমাকে যেমন দেখ, পুলিশ হিসেবেও আমি ঠিক তেমনই। তোমার ব্যাপারটা মন থেকে বাদ দিয়েছিলাম। রাতে কাঁদতাম তোমার জন্য, পরে মনে হইছে তুমি হয়তো আমার ভাগ্যে নেই। এরপর প্রায় 1 বছর পর তোমার সাথে দেখা। তুমি নিজ থেকে এসে আমার বাইকে এসে বসেছিলে। অনেক দিন পর তোমাকে সামনে থেকে দেখেছিলাম। আগের চেয়েও অনেক বদলে গিয়েছিলে। চেহারায় লাবণ্য বেড়ে গিয়েছে। পিচ্চি ইভা বড় হয়েছে। সত্যি বলতে নতুন করে প্রেমে পড়ে গিয়েছিলা। আমার একটা ছবি তোমাকে দেওয়া হয়েছিল, তুমি মনে হয় দেখনি, তাই আমাকে চিনতে পারোনি। এরপর সেদিন রাতে তুমি আমার জ্যাকেটটা চেয়ে বসলে। তোমার সরলতা আমাকে মুগ্ধ করে। তোমার মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে। এই বাচ্চামিটার জন্যই তোমাকে আরও বেশি ভালো লাগে। তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি আমি। তুমি নিজেই সামনে চলে এলে। আবার তোমাকে নিয়ে ভাবতে শুরু করলাম। তোমার চোখেও আমি অন্য কিছু দেখতে পারতাম, বুঝতে পারতাম তোমার মনেও আমাকে নিয়ে কিছু চলছে। কিন্তু সেদিন যখন তুমি আমায় ইউনিফর্ম পরা অবস্থায় দেখলে, তোমার মুখটা মলিন হয়ে গিয়েছিল। আমি তোমাকে দেখেছিলাম মন খারাপ করে রিকশায় উঠতে। এরপর সেদিন যখন আতিফার সাথে দেখা হলো, তুমি মুখ ফিরিয়ে রেখেছিলে। বুঝতে পেরেছিলাম আমি পুলিশ জানাতে তুমি আবারও মন ফিরিয়ে নিয়েছ। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। কিন্তু সেদিন বৃদ্ধ লোকটাকে রিকশায় বসিয়ে গাড়িতে ওঠার সময় দেখলাম তুমি আমার দিকে তাকিয়ে আছো, মুখে হাসি। আমি না দেখার মতো চলে এসেছি। এরপর কলেজে দেখলাম একটু একটু বদলেছ তুমি। আমার প্রতি সেই বিরক্ত ভাবটা সেদিন দেখিনি তোমার মধ্যে। এরপর শ্রুতির বিয়েতে নিজ থেকে এসে কথা বলেছিলে। তুমি খুব লজ্জা পাচ্ছিলে। সেদিন বুঝেছিলাম তোমার ধারণাগুলো একটু একটু করে বদলেছে। আর আজ তোমার চোখের দিকে তাকিয়ে দেখেছি আমার প্রতি তোমার মনে একটা ভালোবাসা আছে। তুমি যতই মুখ ভেঙচি দাও না কেন, তুমিও আমাকে ভালোবাসো। কি বাসো না বল? ইভার দিকে তাকিয়ে বলল আয়ান। ইভা হা করে ওর কথা শুনছিল বললে ভুল হবে, ও এতক্ষণ কথা গিলছিল। এই ছেলেটা সেই ইন্টার থেকে ওকে পছন্দ করত, অথচ ও কিছুই জানত না। তখন ওর মনে হল আসলেই তো বাবা মা একটা ছেলের কথা বলেছিল, কিন্তু পুলিশ শুনেই ইভা মানা করে দিয়েছিল। ইভা কতক্ষণ অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে কি যেন ভেবে দৌড়ে নিচে চলে গেল। রুমে গিয়েই মাকে ফোন দিল। হ্যালো মামনি। ইভা। কিরে মা, এত রাতে? কিছু হয়েছে? ঘুম জড়ানো গলায় বলল মা। তোমারা আমাকে যে পুলিশের ব্যাপারে বলেছিলে বিয়ের জন্য, সেই কি আয়ান? ইভা। হ্যাঁ, আয়ানের কথাই বলেছিলাম, কিন্তু তুই তো রাজি হলি না। আমার আর তোর বাবার খুব পছন্দ হয়েছিল ছেলেটাকে মা। এই জন্যই সেদিন খাবার টেবিলে আয়ানের কথা বলতেই তোমরা চমকে গিয়েছিলে। ইভা। হ্যাঁ রে, কিন্তু তুই এত রাতে এসব কেন বলছিস? মা। না কিছু না, রাখি, ঘুমাও। ইভা বলেই মাকে কিছু বলার সুযোগ না দিয়েই রেখে দিল। ওর কথার আওয়াজে তনিমার ঘুম ভেঙে গেল। কিরে, এত রাত হয়েছে, ঘুমাসনি কেন? তনু।
আপু আয়ান আমাকে পছন্দ করে এটা তুমি আমাকে এতদিন বলনি কেন? ইভা, তুই কিভাবে জানলি? তনু, আয়ান বলেছে। ইভা, আয়ান ওকে যা বলেছে তনুও তাই বলল। ও তোকে ওকে ভালোবাসে, অনেক সুখে রাখবে দেখিস, এখনো অনেক ভালোবাসে, সুখী হবি তুই। তনু, আমিও ভালোবাসি তনুপু। তনুকে জড়িয়ে বলল ইভা। তনু মুচকি হেসে বলল, ভালো যে বাসিস সেটা আমি দুপিরেই বুঝেছি। যেভাবে তাকিয়েছিলি। তনু, ইভা লজ্জা পেয়ে গেল। এখন ঘুমা, অনেক রাত হইছে। তনু, ইভা শুয়ে শুয়ে আয়ানকে নিয়ে ভাবতে লাগল, এই ছেলেটা ওকে কতটা ভালোবাসে, আরও বোকার মতো বুঝতেই পারেনি। একবার হারিয়েছে আর হারতে দিব না তোমাকে, মনে মনে বলল ইভা। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই দেখল নিচে অনেক আওয়াজ। ও ফ্রেশ হয়ে নিচে গেল। আয়ান, ওর ফ্রেন্ড, আতু, লেবু, মেঘ, মাহি সবাই বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ একটা মেয়ে এসে দৌড়ে আয়ানকে জড়িয়ে ধরল। আয়ুষ, জানু, কতদিন পর দেখা। মেয়েটা। ইভা চোখ ছোট করে তাকিয়ে রইল। আয়ান ও মেয়েটাকে জড়িয়ে ধরল। এটা দেখে তো ইভার আগে দাঁতে দাঁত ঘষতে লাগল। কত বড় সাহস আমার আয়ানকে টাচ করে, তাও আবার কিভাবে জড়িয়ে ধরেছে। শাকচুন্নি, পেতনি, অসভ্য, রাক্ষসী, ডাইনি। ইভা মনে মনে রাগে ফেটে যাচ্ছে আর মেয়েটাকে গালি দিচ্ছে। মেয়েটা আয়ানকে ছেড়ে বলল, তোমার এই অবস্থা কেন? একটুও কেয়ার নাও না বুঝি? খাওয়া দাওয়া করো না মনে হয়, একদম শুকিয়ে গেছো গো। আয়ানের গালে হাত দিয়ে বলল মেয়েটা। ইভা আর সহ্য করতে পারল না, উঠে দাঁড়িয়ে গেল। লিসেন, এইটা আপনাদের বেডরুম না। যেভাবে সবার সামনে ঢলাঢলি করছেন, আপনাদের লজ্জা না থাকলেও আমাদের লজ্জা লাগছে। ইভা, এই বেয়াদব মেয়েটাকে আগে তো দেখিনি। আমি আমায় আয়ুষের সাথে যেমনই খুশি কথা বলবো, তোমার কি হ্যাঁ মেয়ে? কথা বললে এভাবে গায়ের সাথে লেপটে যেতে হয়? রাগে ফেটে যাচ্ছে ইভা। আয়ান তো মনে মনে হেসেই খুন। এইবার কই যাবা মহারানী? এবার তো আমার কাছে আসতেই হবে, মনে মনে বলল আয়ান। আয়ান আর ইভার ফ্রেন্ডরাও বুঝতে পারল ইভা প্রচণ্ড জেলাস। তনিমা আরও একটু রাগার জন্য বলল, জড়িয়ে তো ধরতেই পারে ইভু, তুই এত রিয়েক্ট কেন করছিস? তনু, জলে যাচ্ছে, জলে পড়ে ভিতরটা ছারখার হয়ে যাচ্ছে। আতিশ, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তোমরা কেউ পাচ্ছ? আতু, হুম, আমরা সবাই পাচ্ছি। নিহান, কিসের পোড়া গন্ধ? আমি তো কিছুই বুঝতে পারছি না। হোয়াটএভার আয়ুষ, কতদিন পর দেখা। এই কয়টা দিন কিন্তু শুধু আমাকে দিবা। আমি কিচ্ছু বুঝতে চাই না, বলেই আবার আয়ানকে জড়িয়ে ধরল। ইভা এবার আর রাগটাকে সামলাতে পারল না। হাতে থাকা ম্যাগাজিনটা গায়ের জোরে ফ্লোরে ছুঁড়ে ফেলল। মেয়েটা জড়িয়ে ধরাতে ওর যতটা না রাগ হচ্ছে, তার থেকে বেশি রাগ হচ্ছে আয়ান মেয়েটাকে একবারের জন্য সরায়নি, বরং ও নিজেও জড়িয়ে ধরেছে। এইটা ইভা কোনোভাবেই মানতে পারেনি। পারবেই বা কিভাবে? বাঙালি মেয়েরা সব দিয়ে দিলেও ভালোবাসার মানুষটার ভাগ কখনো কাউকে দিতে পারে না। ইভা ওখান থেকে দৌড়ে উপরে চলে আসে। ও চলে আসার সময় আয়ান দেখল ইভার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মিষ্টি পাগলিটা কাঁদছে। আয়ান বুঝতেই পারেনি ইভা এত বেশি সিরিয়াস হয়ে যাবে। ও তো ইচ্ছে করেই ইভাকে জেলাস ফিল করানোর জন্য জড়িয়ে ধরেছিল, কিন্তু এত বেশি রেগে যাবে ওর ধারণাতেই আসেনি। সবাই কিছু সময়ের জন্য একদম চুপ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল? চলবে।